আমার সে বন্ধু বলে, না বন্ধু তুমি আমাকে চিঠি দিও না। আমি বললাম কেন? কয়, তোমার হাতের লেখা শিবির স্টাইলের হাতের লেখা। আমি বললাম তাতে কি সমস্যা, তুমি তো শিবিরের সদস্য। তখন বলে, বন্ধু এখানেই সমস্যা, ওরা এই চিঠি নিয়ে বিশ্লেষণ করবে হাতের লেখা শিবিরের স্টাইল, কার কাছে আসছে সে শিবির করে, মানে আমি শিবির করি, এরপরের দিন দেখবে আমার লাশ। তুমি কি বন্ধু লাশ দেখতে চাই? বললাম না, লাশ দেখতে চাই না। তাহলে আমার ঠিকানাও নেওয়ার দরকার নেই, আমাকে চিঠি লেখারও দরকার নেই। আপনারা এবার জাকসুতে দেখলেন যেই টিচাররা ছাত্র দলের হয়ে এত কিছু করলো, তারেক রহমানের সঙ্গে মিটিং করলো, নির্বাচন বানচালের জন্য যত রকমের ষড়যন্ত্র করার প্রয়োজন হয়, মেকানিজম করার প্রয়োজন হয়, করলো, সেই শিক্ষকরাই শেষ পর্যন্ত আবার পদত্যাগও করলো। অর্থাৎ এই বাংলাদেশে, এই মুসলমানের বাংলাদেশে মানুষ তার মুসলমানিত্ব ধরে রাখতে পারবে না, তাহলে তাকে হত্যা করা বৈধ। আপনারা কি ভাবছেন? এটা আজকের কথা? এটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা। প্রথমে মুসলমানদেরকে তারা পাইকারি দরে হত্যা করলো অবাঙালি বলে। এই অবাঙালিরা বাংলাদেশে থাকার নাগরিকত্ব পেয়েছিল 1947-এর আইন অনুযায়ী, কিন্তু তাদেরকে থাকতে দেওয়া হয়নি, তাদেরকে হত্যা করা হয়েছে। কি বাঙালি? যুদ্ধ শেষে মুসলমানদেরকে, শুধু তাদেরকে না, মুসলমানদেরকে হত্যা করার বৈধতা পেল রাজাকার বলেন। কত মানুষকে হত্যা করেছে আপনারা গামছা কাদেরের ইতিহাস জানেন। প্রকাশ্যে মানুষ হত্যা করেছে, খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ হত্যা করেছে বায়োনেট দিয়ে। মুসলমানদেরকে নির্মূল করার জন্য বাংলাদেশে একটি কমিটি হয়েছিল, ঘাতক দালাল নির্মূল কমিটি। মূলত এই নির্মূল কমিটি সেই কমিটি যারা বাংলাদেশ থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চায়। আর এই মিশন ভারতের মিশন। এই যে জাকসুতে এত নাটক করলেন, এই নাটকের মূলে ছিল কি? মূলে ছিল যে কোনো মূল্যে এখানে ছাত্রদলকে বিজয়ী করতে হবে, ছাত্র শিবিরকে পরাজিত করতে হবে। আলহামদুলিল্লাহ, সকল বাধা, জল্পনা কল্পনা এবং নানা নাটকীয়তার পর জাকসুর ফলাফল অবশেষে জানা গেল। কি জানা গেল? জাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্যানেল সম্মিলিত জোটের আব্দুর রশিদ জিতু ভিপি, এবং জিএস পদে ছাত্র শিবির প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের মাঝহারুল ইসলাম, আর এজিএস পদে ছেলেদের মধ্য থেকে ছাত্র শিবির প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের ফেরদৌস আল হাসান, এবং মেয়ে এজিএস পদে ছাত্র শিবির প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের আয়েশা সিদ্দিকা মেঘলা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত। এছাড়া জাকসুতে মোট 28টি পদের 21টিতে ছাত্র শিবির প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীদের নিরঙ্কুশ জয় এসেছে। অভিনন্দন এবং শুভেচ্ছা রইল জাকসু প্যানেলের সকল বিজয়ীদের প্রতি। এই মুহূর্তে চরমনের পীরের একটা কথা আমার খুব মনে পড়ছে, যেটি সম্প্রতি ভাইরাল হয়েছে। তোমরা কি বোঝো না জনগণ কি চায়? এখন আমাদেরকে তকমা লাগায় কি আমরা জামাতের সঙ্গে একাত্তা হয়েছি। তখন কি জামাত ছিল সাথে? আস্তে কথা বলে ছিল। ও তখন জামাত খুব ভালো ছিল, আর এখন তো জামাত পয়সে গেল। ব্যাপারটা কি? এগুলা জাতি বোঝে। হিজাব পরা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। যেখানে নামাজ পড়লে সেখানে তাদেরকে কটূক্তি করা হতো, আর সেখানে আজকে নারায়ে তাকবীরের স্লোগান সেখানে কিন্তু ওঠা শুরু করছে। আলহামদুলিল্লাহ। তোমরা এখনো বোঝো নাই যে আসলে বাংলাদেশের মানুষ কি চায়? বুঝবা যখন ওই হাসিনার মতো ভাত পাক করিও খাওয়ার সুযোগ পাবা না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই। ডাকসুতে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়ের পর, বা ছাত্র শিবিরের দেওয়া প্যানেল থেকে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি যেন পাগল হয়ে গেছে। পিনাকিদা বললেন বিএনপি গেছে পাগল হয়ে। আমরা তাই দেখলাম। মির্জা আব্বাস এটাকে ব্যাখ্যা করলেন একরকম, রুমিন ফারহান এটাকে ব্যাখ্যা করলেন আরেক রকম, বিএনপির আরেক নেতা এটাকে ব্যাখ্যা করলেন একরকম, ইভেন ভারত পর্যন্ত এটাকে অশনি সংকেত হিসেবে মনে করছে। ইতোমধ্যে ভারতের দুই পার্টির দুজন বড় নেতা এটার বিষয়ে টুইট করেছেন।
তারা এই ইসলামপন্থীদের এই বিজয়কে আওয়ামী লীগ এবং বিএনপির ব্যর্থতা মনে করছেন এবং ভারতের জন্য এটা অশনি সংকেত মনে করছেন। তো ডাকসু এক ছাত্র সংসদের নির্বাচনের পর যদি তাদের এই অবস্থা হয়, কেন হয়? কারণ তারা তাদের দুর্বলতা বুঝতে পারছেন। এমনকি হঠাৎ করে এত বছর যারা নির্যাতনের শিকার ছিল, সেই ছাত্র শিবির, তাদের প্যানেলের কিংবা সাধারণ ছাত্র জনতার এই নিরঙ্কুশ বিজয়কে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। মোট কথা হচ্ছে, জনগণের ভাষাকে তারা এতদিন দমিয়ে রেখেছিলেন। তারা নিজেদেরকে বড় দল বলে দাবি করছিলেন, সবচেয়ে জনসমর্থিত দল বলে দাবি করছিলেন। জামাত শিবিরের কোনো জনসমর্থন নেই, জামাত শিবিরের তাদেরকে কেউ ভোট দিবে না, তারা সেজন্য নির্বাচনে যেতে চায় না, নানা ধরনের কথা তাদেরকে বলা হয়েছে। কিন্তু যেই একটা নির্বাচন হলো, ডাকসু নির্বাচন হলো, তাদের সমস্ত 91, 92, তার আগের 2001-এর, 2008-এর সকল হিসেব নিকেশ সব জল্পনা কল্পনা অন্যদিকে চলে গেল, সব মিথ্যা প্রমাণিত হলো। যেই টকশোতে বসে তাদের বুদ্ধিজীবীরা বলছিল যে জামাত শিবিরের কোনো জনসমর্থন নেই, তাদের আছে শুধু বট বাহিনী, সেই তারাই এখন পল্টি খেতে শুরু করেছেন যে এত ভোট কিভাবে শিবির পেল। এখন এই ভোট পাওয়াটাকে তারা নানাভাবে ব্যাখ্যা করতে শুরু করেছে। ডাকসুর পর আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে বামপন্থীরা গিজ করে, প্রগতিশীলরা গিজ করে, বা ইসলামের বিরুদ্ধে বড় ধরনের যেখানে ম্যাসাকার চলে। কেউ নামাজ পড়লে, টাকনোর উপরে পোশাক পরলে, দাড়ি রাখলে তাকে যে কোনো সময় হত্যা করা যায়, এরকম একটি পরিবেশ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শুধু নামাজ পড়ার জন্য কামরুল নামের এক শিবিরের ছেলেকে হত্যা করা হয়। সে হলের পরিবেশ সম্পর্কে জানতো না, সে বাইরে থেকে এসেছিল, কেবল ভাইবা দিতে এসেছিল। তার এক বড় ভাইয়ের কাছে গিয়ে হলে ছিল, শুধু সে নামাজ পড়তে দেখছে তাকে, বাস শিবির সন্দেহে তাকে হত্যা করেছে। হ্যাঁ, সে শিবিরেরই ছিল, সন্দেহ করার কিছু নেই। নামাজ আর কারা পড়বে, ব্যাপারটা এরকম। যেহেতু তারা নিজেরা নামাজ পড়ে না, তাহলে যারা নামাজ পড়ে তারা শিবির। তো সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার শিবির আরো একটি চমক দেখালো। আমরা ভাবিনি এরকম চমক অন্তত ডাকসুতে দেখাবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখাবে। কারণ সেখানে শিবিরকে এতভাবে সাপ্রেশন করা হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার এক বন্ধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেন, আমরা একসঙ্গে তামিল মিল্লাত মাদ্রাসায় পড়েছি। সেই বন্ধু জাহাঙ্গীরনগরে চান্স পেলেন। তো আমি একবার তার সাথে দেখা হলো, দেখলাম যে সেই মিল্লাতের ছাত্র যার মুখে দাড়ি ছিল, তার মুখে দাড়ি নেই, প্যান্ট শার্ট পরা, চুল বড় বড়, মানে তাকে দেখেও বোঝার উপায় নেই সেই মানুষটার এই মানুষটা এক। আমি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকতে থাকতে অবশেষে উদ্ধার করলাম যে হ্যাঁ, এটা আমার সেই বন্ধু, তামিল মিল্লাতের বন্ধু। যাই হোক, অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা হলো। তো আমি বললাম যে বন্ধু, তোমার ঠিকানা দাও, মাঝে মাঝে চিঠিপত্রে যোগাযোগ হবে। তখনও চিঠির যুগ ছিল, মোবাইলের যুগ তখনও শুরুই হয় নাই। তো আমার সে বন্ধু বলে, না বন্ধু, তুমি আমাকে চিঠি দিও না। আমি বললাম কেন? তোমার হাতের লেখা শিবির স্টাইলের হাতের লেখা। আমি বললাম তাতে কি সমস্যা, তুমি তো শিবিরের সদস্য। তখন বলে, বন্ধু এখানেই সমস্যা, ওরা এই চিঠি নিয়ে বিশ্লেষণ করবে, হাতের লেখা শিবিরের স্টাইল, কার কাছে আসছে সে শিবির করে, মানে আমি শিবির করি, এরপরের দিন দেখবা আমার লাশ। তুমি কি বন্ধু লাশ দেখতে চাই? বললাম না, লাশ দেখতে চাই না। তাহলে আমার ঠিকানাও নেওয়ার দরকার নেই, আমাকে চিঠি লেখারও দরকার নেই। বিশ্বাস করবেন না, এই কথা বলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে যতবার ঢুকছে, হয় কোনো শিক্ষকের পরিচয় ঢুকেছি, না হয় অন্য কোনো বন্ধু, নতুন বানানো বন্ধুর পরিচয় নিয়ে ঢুকেছি, বা বন্ধুর কাছে গিয়েছি। অনেক কিছু করেছি জাহাঙ্গীরনগরে, আমরা সারাদিন গান বাজনা করেছি, নাটক করেছি, শুটিং করেছি। কিন্তু আর কখনো এইরকম পূর্ব পরিচিত যাদেরকে আমরা শিবির হিসেবে চিনতাম, তাদের সঙ্গে ভুলেও আর কখনো যোগাযোগ করিনি। কারণ আমাদের যোগাযোগের কারণে না যেন তারা আবার বিপদে পড়ে যায়। একবার খুব বিপদে পড়ে আমার পায়ের চিকিৎসার জন্য, সিআরপিতে চিকিৎসার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা থাকার চেষ্টা করেছিলাম, মানে ভেবেছিলাম যে থাকবো। যেহেতু ঢাকায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়
আবার সাভারে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমরা তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, বিশ্ববিদ্যালয়টাকেই প্রিফার করি, ছাত্ররা ছাত্রদের জায়গাটাতেই প্রিফার করে। জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যখন কুষ্টিয়া গেছেন আমাদের কাছে ছিলেন, আমাদের রুমে ছিলেন। যাই হোক, কিন্তু তখন আমরা জাহাঙ্গীরনগরে কিন্তু থাকি নাই। আমি ওই এক রাত রেডিও কলোনির আশপাশে কোথায় যেন একটু ছিলাম, আমার ঠিক এখন মনে পড়ছে না। এই ছিল হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। কোনো মানুষ সেখানে নিরাপদ ছিল না। যে কোনো মুহূর্তে যে কাউকে যে কোনো ভাবে শিবির সন্দেহ করে বা আইডেন্টিফাই করে তাকে সাথে সাথে হত্যা করাটা সেখানকার জন্য বৈধ। কোন টিচার বাধা দিলে সেও ট্যাগ খাবে। আপনারা এবার জাকসুতে দেখলেন যেই টিচাররা ছাত্র দলের হয়ে এত কিছু করলো, তারেক রহমানের সঙ্গে মিটিং করলো, নির্বাচন বানচালের জন্য যত রকমের ষড়যন্ত্র করার প্রয়োজন হয়, মেকানিজম করার প্রয়োজন হয় করলো, সেই শিক্ষকরাই শেষ পর্যন্ত আবার পদত্যাগও করলো। আবার সেই শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রদল বিবৃতিও দিচ্ছে। বোরকা পরা একজন হলের দায়িত্বশীলকে, হল প্রভোস্টকে তারা একেবারে কেউ জঙ্গি বলে মন্তব্য করছে, কেউ আবার জামাত শিবির বলে মন্তব্য করছে। অথচ এই মহিলাকে এইরকম অভিযোগ এর আগেও দেখা হয়েছে, মহিলা শিক্ষিকাকে নানাভাবেই প্রমাণিত হয়েছে তার সঙ্গে জামাত শিবিরের কোনো যোগসাজশ নেই, কোনো ধরনের সম্পর্ক নেই। তিনি নীতিতে অটল, এটাই তার সবচেয়ে বড় সিমটম জামাত শিবির হওয়ার জন্য। তিনি বোরকা পরেন, এটাই বড় সিমটম। অর্থাৎ এই বাংলাদেশে, এই মুসলমানের বাংলাদেশে মানুষ তার মুসলমানিত্ব ধরে রাখতে পারবে না, তাহলে তাকে হত্যা করা বৈধ। আপনারা কি ভাবছেন? এটা আজকের কথা? এটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের মূল চেতনা হচ্ছে বাংলাদেশে কোনো মুসলমান থাকতে পারবে না, যদি থাকে তাকে অমুসলিম পরিচয় দেওয়া লাগবে না, সেকুলার মুসলিম হিসেবে পরিচয় দিয়ে থাকতে হবে, নামে মুসলিম হয়ে থাকতে হবে। এই বাংলাদেশে এই রাজনীতি এনেছিল কে? আওয়ামী মুসলিম লীগ থেকে যারা মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ করেছিল তারা এনেছে। কেন এনেছে? কারণ তাতে তাদের দাদাদের স্বার্থ উদ্ধার হয়। বাংলাদেশকে ভারতের কলোনি বানাবার জন্য মুসলমানদের উপর হেন নির্যাতন নেই যা আওয়ামী লীগ করেনি। প্রথমে মুসলমানদেরকে তারা পাইকারি দরে হত্যা করলো অবাঙালি বলে। এই অবাঙালিরা বাংলাদেশে থাকার নাগরিকত্ব পেয়েছিল 1947 আইন অনুযায়ী, কিন্তু তাদেরকে থাকতে দেওয়া হয়নি, তাদেরকে হত্যা করা হয়েছে। কি বাঙালি? যুদ্ধ শেষে মুসলমানদেরকে, শুধু তাদেরকে না, মুসলমানদেরকে হত্যা করার বৈধতা পেল রাজাকার বলেন। কত মানুষকে হত্যা করেছে আপনারা গামছা কাদেরের ইতিহাস জানেন। প্রকাশ্যে মানুষ হত্যা করেছে, খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ হত্যা করেছে বায়োনেট দিয়ে। কি? রাজাকার। আগে ছিল অবাঙালি, তারপর আসলো রাজাকার। অর্থাৎ বাংলাদেশ থেকে মুসলমানদেরকে হত্যা করে ধ্বংস করে নির্মূল করতে হবে। মুসলমানদেরকে নির্মূল করার জন্য বাংলাদেশে একটি কমিটি হয়েছিল, ঘাতক দালাল নির্মূল কমিটি। মূলত এই নির্মূল কমিটি সেই কমিটি যারা বাংলাদেশ থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চায়। আর এই মিশন ভারতের মিশন। বিএনপি কে এটা জানে না? জানে। মির্জা আব্বাস ছাত্র শিবিরের একটি সদস্য সম্মেলনে গিয়ে নিজ মুখে বলেছেন, তিনি দেশের নাম না বলে ইঙ্গিত দিয়ে বলেছেন যে অমুক জায়গায়, অমুক বিদেশের একটা বাইরের দেশে তিনি সফরে গিয়েছিলেন। সেই সফরে গিয়ে তিনি যখন দেখলেন মোদির কথা মানে ভারতের প্রেসিডেন্টের কথা বললেন, প্রধানমন্ত্রীর কথা বললেন, যে ওখানে গিয়ে যখন তিনি দেখলেন যে এরকম একটি জায়গায় এতগুলো মসজিদ আছে, তখন সে বলেছে যে ভারতে এখন অনেক মসজিদ রয়ে গেছে। এটা নিয়ে তার খুব আক্ষেপ। ভারত যে মুসলমান নিধনে একটা ভূমিকা রাখতে চায়, তাদের কাছ থেকে শিখতে গেছেন যে আপনাদের এখানে এত মসজিদ ছিল, এগুলো নিশ্চিহ্ন হলো কিভাবে? এত মুসলমান ছিল, তারা নিশ্চিহ্ন হলো কিভাবে? সে রাষ্ট্রে গিয়ে ভারত এই প্রশিক্ষণটা নিতে গেছে। তারা ভারত থেকে, বাংলাদেশ থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করতে চান। এটা মির্জা আব্বাসের শিবিরের একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্য। সেই বিএনপি নিজেও এখন মুসলিম নিধনের অংশ হয়ে দাঁড়িয়েছে। কেন? শুধুমাত্র একটু ক্ষমতায় আসার জন্য। সেই ভারতের সাথে লিয়াজ করেছে। আজকে যেই আশঙ্কা প্রকাশ করছে ভারত, সেই আশঙ্কা প্রকাশ করছে বিএনপি।
যদি তোমরা গণতান্ত্রিক দল হও তাহলে জামাত ক্ষমতায় আসবে, তোমরা ক্ষমতায় আসবা, এনসিপি ক্ষমতায় আসবে, সমস্যা কোথায়? কেন তোমাদের শঙ্কা? বিএনপি আসলে তোমাদের শঙ্কিত হওয়ার কিছু নেই, আওয়ামী লীগ আসলে শঙ্কিত হওয়ার কিছু নেই, জামাত আসলে তোমাদের শঙ্কিত হওয়ার কি আছে, যেখানে খোদ ভারতেই চলছে হিন্দুত্ববাদী রাজনীতি। যদি জামাত ধর্মীয় সংগঠন হিসেবে তোমরা ভয় পাও, মোদীর শাসন কি, বিজেপি কি, সেটা তো একটি ধর্মীয় সংগঠন, রাজনৈতিক দল। তাকে তো একের পর এক নির্বাচিত করছো। মেঘমল্লার তো সে কথাটাই বললো। এই যে জাকসুতে এত নাটক করলেন, এই নাটকের মূলে ছিল কি? মূলে ছিল যে কোনো মূল্যে এখানে ছাত্রদলকে বিজয়ী করতে হবে, ছাত্র শিবিরকে পরাজিত করতে হবে। শিবিরের উত্থান এখানে কোনোভাবেই দৃশ্যমান করা যাবে না। এমনকি খোদ শিবিরও নিজেদের বিজয়, নিজেদের উত্থান এখানে প্রদর্শন করতে চাননি। হলগুলোতে তারা নিজেদের নামে কোনো প্যানেল দেননি, কারণ তারা জানেন যে কোনো মুহূর্তে আবার পরিবেশ নষ্ট হতে পারে। তারা আজকে যাদেরকে সামনে আনবেন তাদের জীবন হুমকির মুখে পড়তে পারে। হয়তো তাদের অনেকেরই আছে যাদের 3rd ইয়ার 4th ইয়ার চলছে, আরো 2-3 বছর তাদের পড়ালেখা করতে হতে পারে। হলে যারা আছেন, হল কমিটিতে তাদের নাম দিলে তাদের শিক্ষা জীবন ধ্বংসের মুখে পড়তে পারে। জাহাঙ্গীরনগরকে এখনো শিবির সেভাবে বিশ্বাস করতে পারে না, কারণ কখন রাজনীতি কোন দিকে যায় এটা বলা যায় না। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবির যে পরিমাণ নিপীড়নের শিকার হয়েছে, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তা হয়নি। যতভাবে শিবিরকে ফিল্টারিং করে করে, শিবির কেন, ঠিক তুরস্কে যেভাবে কামাল পাশাররা মুসলমানদের চিহ্ন মুছে দিয়েছিল, ঠিক সেভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের চিহ্ন, মুসলমানের চিহ্ন মুছে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র প্রস্তুতি তারা নিয়েছিল এবং সেই চেষ্টা তারা চালিয়ে গেছে। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 25টির মধ্যে 21টিতেই শিবির এবার বিজয়ী হয়েছে। শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে, ছেলেদের প্যানেলও, মেয়েদের প্যানেলও। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বোরকা পরা ছবি দেখে তাসলিমা নাসরিনের গা চলতেছে। মুসলমানের দেশে বোরকা পরা ছবি দেখে তোমার গা চলতেছে কেন? এটা তো মুসলমানের দেশ। কই, মুসলমানদের তো টিপ পরা মেয়েদের ছবি দেখলে গা জ্বলছে না। তাহলে তোমাদের কেন গা জ্বলছে? এটা খুব গভীরভাবে ভাবার জিনিস। শুধু রাজনীতিক শত্রুতার বা দলাদলি করে আবারও মুসলমানদেরকে হত্যাযজ্ঞ করে তোলার কোনো সুযোগ নেই। এই অপরাজনীতি বন্ধ করতে হবে, এই অপরাজনীতি বন্ধ করতে হবে। যাকেই মানুষ সমর্থন দিক তাকে মেনে নিতে হবে, এবং কোনোভাবেই আর ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে টলারেট করা হবে না। আমি তো মনে করি জুলাই সনদে প্রত্যেকটা রাজনৈতিক দলের এইভাবে মুসলেকা দিয়ে তারপরে নির্বাচনে আসা উচিত। লিখিত দলিল হবে যে ভারতীয় আধিপত্যবাদকে আমরা আর কোনোভাবে এই বাংলাদেশে ঠাঁই করতে দিব না। যারা এটা করবে না তারা নির্বাচনে অযোগ্য ঘোষণা হবে। তাদেরকে জনগণের সামনে উপস্থাপন করা হবে যে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে রাজি নয়, জনগণ ডিসিশন নেবে। ফিরে আসছি সেই চরমনের পীরের কথা, তোমরা কি বোঝো না জনগণ কি চায়? যদি বোঝো তাহলে জনগণের ভাষায় কথা বলো। এখানে জোটের কোনো কথা আছে? এখানে কথা হলো ইসলামের ভয় একটা বাক্স বসানো, কথা ঠিকই না? সেখানে যারাই কথা আমাদেরকে বলে, এরা যখন বিএনপির সাথে জোট করছিল তখন কি জামাত ছিল সাথে? আস্তে কথা বলে ছিল। ও তখন জামাত খুব ভালো ছিল, আর এখন তো জামাত পয়সা গেল। ব্যাপারটা কি? এগুলা জাতি বোঝে, নতুন ভাবে বোঝার কোনো প্রয়োজন নাই। আসলে এটাও কিন্তু পাশ থেকে গভীর ষড়যন্ত্র। আর এই কথা কিন্তু এখান থেকে তৈরি হয় না, জিন্স হওয়ার হয়েছে। দেখতে মনে হয় কথা বলতে আছে আমাকে নূরে আলো হুজুরে, আসলে কথা বলতে আছে জিনে। আমরা কিন্তু এগুলো বুঝি যে কথা বলে অমুকে, কিন্তু আসলে কথা বলানো হয় অন্যত্র। ওখান থেকে সওয়ার হইয়া ব্যবহার করে আমাদের মতো এই ধরনের মুখকে। ভারতের বয়ান বাংলাদেশে আর চলবে না।
এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। যদি এই রিয়েলিটি মেনে নিতে পারো, মেনে নাও, আর তা না হলে ডাকসুতে ধরা খেয়েছো, জাকসুতে খেয়েছো, আর রাকসু এবং চকসুতে তো নিশ্চিতভাবে ধরা খাবা। জাতীয় নির্বাচনে, আবারও বলছি, জাতীয় নির্বাচনে অবশ্যম্ভাবীভাবে বিপর্যয় ঘটবে। ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে এবারের নির্বাচনে অবশ্যই জনগণ মেনে নেবে না। এই আশাবাদ ব্যক্ত করে আজকের কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।